হ্যালো, মাসুমা সন্মো, ফারিয়া জাহান, সাবরিনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রেশাদ তাহমিদ অর্ণব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সারিয়া শাওন, ওয়ালাইকুম সালাম ভাইজান। আচ্ছা, নোটিশ দিয়েছিলাম না, তাই না? নোটিশ দিন, কালকে বলে দিস। হ্যাঁ, হ্যাঁ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল মানে এখন সকাল নাকি? এই পাগলারা, তাড়াতাড়ি সবাইকে একটু মেনশন দাও তো। নোটিশ দিইনি, তাই না? গতকালকে তো বলে দিয়েছিলাম যে আজকে ক্লাস হবে। যাই হোক, হ্যাঁ, তাড়াতাড়ি ডাকো তো, সবাইকে মেনশন দিয়ে দিয়ে ডাকো। মেহের আফরিন, রমিশা আঞ্জুম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। গুড ইভিনিং ভাই, গুড ইভিনিং। আজকে আমরা কী করব? আজকে ডিফারেন্সিয়েশন আসল ক্লাস শুরু করব বলেছিলাম। আচ্ছা, তারপরে তোমরা তোমাদের কাছে যার কাছে যে বই আছে, সেই বইয়ের শেষে যে এমসিকিউ প্রবলেমগুলো আছে ওগুলো এখন তোমরা সলভ করবা, ঠিক আছে? দুই একটা যেগুলো আটকাবা সেগুলো রেখে দেবা আমার জন্য, ওকে? তোমাদের অফলাইন পরীক্ষা নিব মোস্তাক কিংবা শুক্রবারে অফলাইন পরীক্ষা নিয়ে নেব। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের এই লিমিটের উপরে পরীক্ষা নিব অফলাইন শুক্রবারে। আর তোমাদের এমসিকিউগুলো তোমাদের কাছে যার কাছে যে বই আছে, কেতাবউদ্দিন স্যার, অক্ষরপত্র আর আফরুজ্জামান স্যার, ঠিক আছে? এই তিনটা বইয়ের এমসিকিউ মোটামুটি সলভ করো। একই ধরনের এমসিকিউ, সবার বই আসলে একই এমসিকিউ, এই দিক ওদিক দু চারটা অঙ্ক থাকতে পারে। আর কিছু অঙ্ক বাদ রেখেছি, কী কারণে তোমাদেরকে তো বলিনি। সেগুলো কিছু অঙ্ক আছে অ্যাডমিশন টেস্টে আসা, যেগুলো ইনডিটারমিনেন্ট ফর্ম, অর্থাৎ এল হসপিটাল রুল নামে একটা রুল আছে, যে রুল দিয়ে করতে হয়। সেই রুলটা করতে গেলে আমাদেরকে আগে ডিফারেন্সিয়েশন শিখতে হবে, ঠিক আছে? আর স্যান্ডউইচ উপাদ্য করায়নি, এই কারণে ত্রিকোণমিতির কিছু বেসিক জিনিস আলোচনা হয়নি, এই জন্য এগুলো করাবো পরে। অপূর্ব কুমার দাস, অফলাইনে ভাই আমি তো যেতে পারবো না। যারা যেতে পারবে না বা যারা আসবে না অফলাইনে পরীক্ষা দিতে, তারা অনলাইনে আমি প্রশ্ন আপলোড দেব, সেই প্রশ্ন দেখে বাসায় পরীক্ষা দেবে। হ্যালো, তারা বাসায় পরীক্ষা দিবে, দিয়ে খাতাটা আপলোড করবে, ওকে? দেলোয়ার ক্লাসে আছি। ভাইয়া আমরা তো রাজশাহীর বাইরে, অফলাইনে কিভাবে এক্সাম দেব? অফলাইনে এক্সাম হবে এখানে, যারা রাজশাহীতে আছে, যারা আসতে পারবে তারা এখানে এসে পরীক্ষা দিবে। আর অনলাইনেও পরীক্ষার ব্যবস্থা থাকবে, যে যেটা চুজ করে। যারা রাজশাহীতে আছে তারাও যদি মনে করে যে না অফলাইনে যাব না, অনলাইনে বাসায় দেখে দেখে পরীক্ষা দেবো, বই দেখে, দিগ্গা, আমার কি তাতে? নিজেরা নিজেদের সাথে যদি প্রতারণা করো সেটা তোমাদের বিষয়, ওকে?
তো আমরা শুরু করি আজকে ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস। কোথায় এক্সাম ফ্রাইডেতে, কোথায় আবার নদীর ধারে, পদ্মা নদীর ধারে, ওখানে বসে পরীক্ষা নেব। হ্যাঁ, দেখো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল ক্লাস। মনে করো এটা মূল বিন্দু, এটা হচ্ছে তোমার যে কোনো একটা ফাংশন, যে কোনো ফাংশন, ওকে, y ইকুয়াল টু এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স। এটা দ্বারা বোঝানো হয়, তোমরা জানো যে y ইকুয়াল টু এফ অফ এক্স মানে হচ্ছে যে এই ফাংশনটাতে এক্স, যখন আমি এক্স অক্ষ বরাবর এক্স এর মান এক্স হয়, তখন ওয়াই অক্ষ বরাবর ফাংশনটির মান আসবে এফ অফ এক্স। ওকে, যেমন আমি এক্স এর মান যদি 2 বসাই, এখানে এফ অফ 2 লিখবো না, তাহলে এই বক্ররেখার উপরিস্থিত একটা বিন্দুকে আমরা এক্স কমা এফ অফ এক্স দিয়ে প্রকাশ করতে পারবো। ওকে, এক্স যদি কোনো একটা বিন্দুর ভুজ হয়, সেই বিন্দুর কোটিটা হচ্ছে এফ অফ এক্স, বা সেটাই হচ্ছে ওয়াই। ঠিক আছে, এফ অফ এক্সও লেখা যাবে, ওয়াইও লেখা যাবে। অর্থাৎ কোনো একটা বক্ররেখা যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে সেটার উপরিস্থিত যে কোনো বিন্দু এক্স কমা এফ অফ এক্স দিয়ে প্রকাশ করা যায়। অর্থাৎ এটা হচ্ছে কোনো একটা বিন্দুর ভুজ, সেই এক্সের মানের জন্য ফাংশনটির প্রাপ্ত মান হচ্ছে এফ অফ এক্স। ওকে, এবং এটাকে এভাবে লেখা যায় এক্স কমা ওয়াই, এটাও লেখা যায় ওয়াই মানেই তো এফ অফ এক্স, রাইট? তাহলে এই বক্ররেখার উপরিস্থিত যে কোনো একটা বিন্দু আমরা ধরলাম এইটা, যেটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা এফ অফ এক্স। কি ক্লিয়ার? তাহলে এই স্থানাঙ্কটার অর্থ কি, যে এখান থেকে এর উপর এক্স অক্ষের উপরে যদি লম্ব টানি, তাহলে এইটুকু হবে এক্স, আর এইটুকু হবে, এর উচ্চতা হবে এফ অফ এক্স। কি ক্লিয়ার? এখন আমি যদি এক্স এর ক্ষুদ্র একটা পরিবর্তন নিই, এক্স এর ক্ষুদ্র একটা পরিবর্তন জাস্ট এইটুকু, মনে করো এইটুকু তো এক্স ছিল, আর এইটুকু হচ্ছে তোমার এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, যেটুকুকে আমরা বলছি ডেল এক্স। ওকে, ডেল এক্স। ওকে, তাহলে আমি এখানে যে কাজটা করতেছি, এই বিন্দুটার কোটি কিভাবে বের করতেছি, মানে এফ অফ এই ব্র্যাকেটের ভিতরে কি হচ্ছে, আমি মূল বিন্দু থেকে যত দূরে অবস্থান করতেছি এই ব্র্যাকেটের ভিতরে সেটা বসালেই তার কোটি পাওয়া যায়। কথা তো সেইটা। এখন আমার প্রশ্ন, যে এই বিন্দুতে যদি আমি কোটি লিখতে চাই, তাহলে এটাকে আমরা ওয়াইও বলতে পারি, এটাকে আমরা ওয়াইও বলতে পারি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, রাইট? এখন আসো, আমি যদি এখন এই কোটিটা লিখতে চাই, কোটিটা কিভাবে লিখব, এফ অফ মূল বিন্দু থেকে কত দূরে আসি, আমি মূল বিন্দু থেকে কত দূরে আসি, তাহলে মূল বিন্দু থেকে কত দূরে আসি আমরা বলো তো, এক্স প্লাস ডেল এক্স। তাহলে এই জিনিসটাকে লেখা যাবে এফ অফ এক্স, সরি এফ অফ এক্স প্লাস ডেল এক্স। ওকে, অর্থাৎ মূল বিন্দু থেকে যত দূরে অবস্থান করবা এফ অফ তত লিখতে হবে, সেটা হচ্ছে কোটি নির্দেশ করে। এটুকু ক্লিয়ার কিনা সেটা বলো। তাহলে ভাইজান, আমাদের মূল বিন্দু থেকে এক্স একক দূরত্বে ফাংশনটির মান এফ অফ এক্স, মূল বিন্দু থেকে এক্স প্লাস ডেল এক্স দূরত্বে ফাংশনটির মান এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এবং লক্ষ্য করো, এইটুকুর উচ্চতা তো এফ অফ এক্স, ঠিক কিনা? তাহলে এখান থেকে যদি আমরা এটুকু, আমরা এখান থেকে এটুকু লম্বটা নিই এই রেখার উপরে, তাহলে এইটুকুকে বলা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন বা কোটির পরিবর্তন, রাইট? তাহলে ডেল এক্স, এইটুকু হচ্ছে ডেল এক্স, ডেল এক্সটা হচ্ছে এক্সের পরিবর্তন, আর এইটুকুটা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন। তাহলে এখানে কোটি ছিল ওয়াই, তাহলে এইটুকু ওয়াই, অর্থাৎ এক্সের পরিবর্তন যখন ডেল এক্স করা হয়েছে, তখন ওয়াইয়ের পরিবর্তন কতটুকু হয়েছে, এটুকু হয়েছে। এটুকুর নাম আমরা দেব হচ্ছে ডেল ওয়াই, ডেল ওয়াই। আর এটুকু কত ছিল আগে থেকেই, এটুকু ছিল ওয়াই। তাহলে এই পুরা কোটিটা, অর্থাৎ
ওয়াই প্লাস ডেল ওয়াই, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স। কি ক্লিয়ার? এটুকু লেখা যাবে কিনা বলো? যে এইটুকু তো ওয়াই ছিল আমাদের, এইটুকুর উচ্চতা, বাট ওয়াইয়ের পরিবর্তনকে আমরা বলেছি ডেল ওয়াই। ওকে, তাহলে এই পুরা কোটির এই পুরা কোটিটা কত? ওয়াই প্লাস ডেল ওয়াই। আর অন্যভাবে যদি ফাংশনের মাধ্যমে বলি সেক্ষেত্রে এটার মান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো এক্স এর পরিবর্তন যখন ডেল এক্স, তখন ওয়াইয়ের পরিবর্তন কতটুকু হয়েছে? ডেল ওয়াই। তাহলে এখানে সংক্ষিপ্ত আকারে যদি লিখি যে এক্স এর পরিবর্তন ডেল এক্স হলে ওয়াইয়ের পরিবর্তন হয় ডেল ওয়াই। কে ক্লিয়ার? এক্স এর যখন আমরা পরিবর্তন করেছি ডেল এক্স, তখন ওয়াইয়ের পরিবর্তন হয়েছে ডেল ওয়াই। অতএব এক্স এর পরিবর্তন যখন 1 একক, তখন ওয়াইয়ের পরিবর্তন হবে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স। কে ক্লিয়ার? এখন এই ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকে আমরা কি বলবো আসলে? ডেল ওয়াই বাই ডেল এক্স যদি চিন্তা করি, তাহলে এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু, রাইট? এবং এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু ভুজ হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, কমা কোটি কিন্তু তোমার এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটা কোটি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এটা। তার মানে এই দুটা বিন্দু যদি আমি যোগ করে দিই এইভাবে, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, রাইট? এবং এই সরলরেখাটা, এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তার মানে পি কিউ একটা ছেদক নির্দেশ করে ওই বক্ররেখার পি কিউটা হচ্ছে ছেদক। এবং এই পি কিউ সরলরেখাটা, এটা মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিক, এটাও তো এক্স অক্ষের ধনাত্মক দিক, রাইট? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে পি কিউ সরলরেখার এটা ঢাল নির্দেশ করে কিনা দেখো। ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি, রাইট? এখানে আমরা এটাও লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। কি ক্লিয়ার? এবং এই জিনিসটা কিন্তু একটা ঢাল নির্দেশ করে। এবং কোন সরলরেখার ঢাল? এটা পিকিউ সরলরেখার ঢাল। তাহলে পিকিউ সরলরেখার ঢাল এইটা। ওকে, তাহলে এটাও পিকিউ সরলরেখার ঢাল। তাহলে অতএব পিকিউ সরলরেখার ঢাল আমরা বলতে পারবো ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এক্স এর একক পরিবর্তনে ওয়াইয়ের যে পরিবর্তন, তাহলে এক্স এর একক পরিবর্তনে ওয়াইয়ের যে পরিবর্তন, সেইটাকে আমরা বলছি এখানে একটা বক্ররেখার একটা ছেদকের ঢাল। সেই ছেদকটাকে পি কিউ। কে ক্লিয়ার? এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো বাবা? হয়েছে? এটুকু কি ক্লিয়ার হয়েছে? এবং লেখাগুলোকে স্পষ্ট দেখা যায় কিনা? ক্লিয়ার হয়েছে? তোমরা নিজেরা নিজের মধ্যে কথা বলো না, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। হয়েছে? ক্লিয়ার? বোঝা গেল কি? তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্সটা হচ্ছে পি কিউ সরলরেখার ঢাল। এখন আমার প্রশ্ন, এই যে জিনিসটা দেখো, আমি যদি ডেল এক্স এর পরিমাণ আস্তে আস্তে কমাতে থাকি, তাহলে ডেল এক্স মানে এইটুকু পরিমাণ বোঝাচ্ছি। মনে করো এই ডেল এক্স এর পরিমাণ একটু কমায় এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, বোঝাতে সুবিধা হবে। তাহলে আমি যদি এখানে নিয়ে আসি ডেল এক্স এর পরিমাণ কমায় নিয়ে আসলাম এখানে, তখন পি কিউ সরলরেখাটা হয়ে যাবে এটা, রাইট? যখন আরও সরে নিয়ে আসবো এইভাবে নিতে
নিতে নিতে এরকমভাবে ডেল এক্সের পরিমাণ কমাতে 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 যখন আমি এইটার উপরে প্রায় কাছাকাছি একবারে সমাপতিত অবস্থায় নিয়ে আসবো, ঠিক, অর্থাৎ আমি যখন ডেল এক্স টেন্ডস টু 0 বানাবো, মনে করে এক্স এর পরিবর্তন শূন্য না কিন্তু শূন্যের সন্নিকটবর্তী, তখন এই পিকিউ সরলরেখাটা কিন্তু আর ছেদক থাকবে না। পিকিউ সরলরেখাটা হয়ে যাবে এই বিন্দুটাতে একটা স্পর্শক। কি ক্লিয়ার? দেখো এটা একটা কি নির্দেশ করবে, তখন স্পর্শক হয়ে যাবে, সেটা কিন্তু আর ছেদক থাকবে না। তার মানে আমি যদি এখন বলি যে ডেল ওয়াই বাই ডেল এক্স পিকিউ ছেদকের ঢাল, রাইট? আর আমি যদি এটা বলি ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স কে কি বলবো? এটাকে বলবো আমরা কোন একটা বক্ররেখার উপরিস্থিতিতে কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। এটাও তো স্পর্শক, আর এটা স্পর্শকের কি হবে তখন? স্পর্শকের ঢাল। সেটা পিকিউ তো আর ছেদক থাকলো না, পিকিউটা কিসে পরিণত হয়ে গেল? ওটা স্পর্শকে পরিণত হয়ে গেল, রাইট? অর্থাৎ আমরা সংক্ষেপে লিখবো এখানে ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স কে বক্ররেখার উপরে স্থিত কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বুঝায়। কি ক্লিয়ার? তাহলে ডেল এক্স যখন টেন্ডস টু 0 হবে তখন ডেল ওয়াই বাই ডেল এক্সটা তখন ছেদকের ঢাল থাকবে না, সেটা কি হয়ে যাবে? একটা নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বুঝাবে। কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নীতি সরকার ভাই, আপনি কি অফলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছেন? এগুলো প্রশ্নের এখন উত্তর দিতে পারবো না ভাই, পুরোটা একবার সারাংশ হিসেবে বলেন, পরে জয়েন করলে এরকমই হবে। এটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা যখন এখানে এক্স এর পরিবর্তন ডেল এক্স করেছিলাম তখন ওয়াই এর পরিবর্তন হয়েছিল ডেল ওয়াই। একক পরিবর্তনে আমরা ওয়াই এর পরিবর্তন বের করেছি ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলেছিলাম যে এটা বক্ররেখার দুইটা ভিন্ন বিন্দুগামী সরলরেখা, রাইট? এবং সেটা হবে সেই বক্ররেখার ছেদক। তাহলে এইটা হচ্ছে ছেদকের ঢাল। আর যখন আমি ডেল এক্স টেন্ডস টু 0 বলবো তখন ওই ছেদকটা স্পর্শকে রূপান্তরিত হয়। ছেদকটা কিসে রূপান্তরিত হবে? স্পর্শকে রূপান্তরিত হয়। তখন আমরা সেটাকে বলবো স্পর্শকের ঢাল। কি ক্লিয়ার? অর্থাৎ আমরা এই জিনিসটাকে এখন বলবো সংক্ষেপে, এখন বলবো দেখো ডেল ওয়াই বাই ডেল এক্স, জাস্ট এইটুকু যদি থাকে, এটা কিসের ঢাল? এটা হবে ছেদকের ঢাল, বক্ররেখার ছেদকের ঢাল। ওকে, এটা হচ্ছে ছেদকের ঢাল। ওকে, বাট আমি যদি এটাকে এই বাংলা ভাষাটাকে অর্থাৎ ডেল এক্স টেন্ডস টু 0 হলে ডেল ওয়াই বাই ডেল এক্স কে বক্ররেখার উপরিস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বুঝায়, এইটাকে এত বাংলা ভাষায় না লিখে এইভাবে যদি লিখি লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 হলে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকে বলা হয় স্পর্শকের ঢাল। বক্ররেখার উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল। ওকে, এবং এটাকে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে, এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। তাহলে এটাকে আমরা এই বাংলা ভাষায় বলতে পারি এক্স এর পরিবর্তন, এক্স এর
পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে শূন্যের সন্নিকটবর্তী হলে শূন্যের সন্নিকটবর্তী হলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ওকে। তাহলে এক্স এর পরিবর্তন যখন শূন্যের সন্নিকটবর্তী হয় তখন এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে স্পর্শকের ঢাল বলে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কয় পিস আছে? কতগুলো লাগবে? এখন গেছে টাইলস নিতে, আর আমি ক্লাস নিচ্ছি আর আমি কথা বলবো সারা বিকাল থেকে। কি ক্লিয়ার? তাহলে এখন দেখো এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। আস্তে আস্তে ক্লিয়ার তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে সামনের দিকে আগাবো। ক্লিয়ার হয়েছে ভাইজান? ও ভাই ভাবিরা, হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই যে জিনিসটা, এই যে লিমিটের এই আকার যেটা, এই জিনিসটাকে আমরা বাংলা ভাষায় বলতেছি, তাহলে এটার ফিলিংসটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি কোনো একটা বক্ররেখার উপরিস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল বোঝায়। অথবা বাংলা ভাষায় যদি বলি এটাও বলা হয় যে কোনো এক মুহূর্তে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অর্থাৎ তাৎক্ষণিক পরিবর্তন। এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক পরিবর্তন। দেখা গেল এরকম যে আমি যদি তোমাকে এরকম একটা উদাহরণ দিই, ধরে নাও তুমি যে বাসায় বা যে রুমে পড়ালেখা করো সেই রুমের জানালা খুললে দেখা যাবে যে তুমি একটা পেয়ারা গাছ মনে করো লাগাইছো। ওকে, সেই পেয়ারা গাছ মনে করো প্রথমত এরকম ছোট্ট লাগাইলা, তারপরে প্রত্যেক দিন কিন্তু তুমি ওই পেয়ারা গাছকে দেখতে থাকো, ঠিক কিনা? দেখবা প্রকৃতির নিয়মে তোমার চোখকে ফাঁকি দিয়ে ঝাঁকি দিয়ে ওই গাছটা কিন্তু প্রকৃতির নিয়মে ঠিকই বৃদ্ধি পায়। কিন্তু তোমার কাছে মনে হয় গাছটা মনে হয় গতকালকে যেরকম উচ্চতায় দেখেছি আজকে ওই রকমই আছে, এরকম মনে হয় কিনা বলো? আমি যদি সব সময় ওই জিনিসটাকে দেখতে থাকি। আমরা যখন ছোট অর্থাৎ প্রথম জন্মগ্রহণ করি তখন বাবা মায়ের কাছে যত বড় ছিলাম এখনো কিন্তু অত বড়ই আছি, কারণ তাদের কাছে মনে হয় যে এখনো আমাদের এই ছেলে বা মেয়ে এখনই জন্মগ্রহণ করলো এবং প্রত্যেক দিন দেখে, তাই এই জন্য বৃদ্ধিটা আসলে চোখে পড়ে না, রাইট? বাট এরকম যদি হতো যে তুমি পেয়ারা গাছ মনে করো 2020 সালে তোমার জানালার পাশে একটা পেয়ারা গাছ লাগিয়ে তুমি কি করেছো, পড়ালেখার উদ্দেশ্যে চলে গেছো কানাডায়, 20 বছর পরে এসছো, রাইট? তাহলে ওই গাছের পরিবর্তনটা তুমি দেখতে পাবা কিনা? তখন গাছের পরিবর্তন কিন্তু দেখতে পাবা। তাহলে আমি যদি বলি যে মুহূর্তে তুমি গাছটা ওখানে প্রথম লাগিয়ে গেছো তখন তার উচ্চতা ছিল মনে করো 10 মিটার, সে 20 বছর পরে তার উচ্চতা আসে দেখো 60 মিটার, রাইট? তাহলে 20 বছরের পরিবর্তন কত? 40 মিটার। তাহলে একক সময় পরিবর্তন কত? 2 মিটার, ঠিক কিনা? এইটা নির্ণয় করা সম্ভব। বাট আমি যদি বলি এই পরিবর্তনটা, এই সময়ের পরিবর্তনটা খুবই ক্ষীণ অর্থাৎ খুবই ছোট, অর্থাৎ আমি যদি বলি তুমি মনে করো 2020 সালে ওই গাছটা যখন লাগাইছো তার জাস্ট 1 সেকেন্ড পরে তার বৃদ্ধি তো আছে, সেই বৃদ্ধির পরিমাণ বের করবা, এটাকে বলা হয় তাৎক্ষণিক পরিবর্তন। এটাকে বলা হয়, এই জিনিসটাই হচ্ছে সেই জিনিস যে তাৎক্ষণিক পরিবর্তন, রাইট? আমি যদি এখন এটা বলি যে তাহলে এটা কি বলবো, আমি এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে
এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এটাকেই বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর তাৎক্ষণিক পরিবর্তন। এক্স এর সাপেক্ষে ওয়াই এর, তাহলে এটাকে আমরা বলতে পারবো তাৎক্ষণিক পরিবর্তন। তাৎক্ষণিক কোন এক মুহূর্তের পরিবর্তন বা তাৎক্ষণিক পরিবর্তন। কি ক্লিয়ার? এখন যদি আমি তোমাকে বলি যে লিমিটিং ভ্যালু del t tends to 0 del s by del t, এটার বাংলা কি বলবো? টি যদি টাইম নির্দেশ করে, এটাকে তাহলে বলবো সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে, সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার, তাহলে এটাকে বলবো আমরা তাৎক্ষণিক পরিবর্তন। কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। কার পরিবর্তন? সরণ। তাহলে সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন, তাৎক্ষণিক পরিবর্তন, এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। এটাকে বলা হয় তাৎক্ষণিক। সো দিস ইকুয়াল টু তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ অর্থাৎ যদি আমাদের কোন একটা গতি সরলরৈখিক গতি না হয়ে যদি বক্ররৈখিক গতি হয়, ঠিক আছে, তাহলে কোন এক মুহূর্তের বা তাৎক্ষণিক বেগ বের করতে গেলে, মনে করো তোমার যদি সরলরৈখিক বেগ হয়, মনে করো টাইমের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার এরকম, আবার কখনো কখনো এরকমও হতে পারে। আমি এই মুহূর্তের বেগ চাচ্ছি, রাইট? তাহলে এই জাস্ট এই মুহূর্তে বেগ কত ছিল সেটাকেই বলবো আমরা এই বিন্দুতে তাৎক্ষণিক বেগ, রাইট? তাৎক্ষণিক বেগ তার মানে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করতে হয়। এটা কি বুঝাবো আমি? এক্স অক্ষ বরাবর যদি টাইম দিই, ওয়াই অক্ষ বরাবর যদি সরণ দিই, তাহলে তার একটা গ্রাফ আঁকবো, রাইট? সেই গ্রাফে মনে করো আমি তোমাকে বললাম যে ৫ম সেকেন্ডে তার বেগ কত ছিল, তাহলে মনে করো আমার কোন একটা টাইম ভার্সেস ভেলোসিটির গ্রাফ এরকম, ওকে? এদিকে টাইম, এদিকে ভেলোসিটি, গ্রাফটা মনে করো এরকম, রাইট? সরি, সরণ, টাইম ভার্সেস সরণ, ওকে? তাহলে আমি যদি বলি এখানে 2 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড, এখানে মনে করো 5 সেকেন্ড, আমি যদি বলি এই 5 সেকেন্ডে তার বেগ কত ছিল, তার মানে 5 সেকেন্ড মানে ৫ম সেকেন্ডে তাৎক্ষণিক বেগ বের করতে গেলে এখানে একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শকের ঢাল মানেই হচ্ছে এই জিনিসটা নির্ণয় করা। কি ক্লিয়ার? তার মানে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করতে হয়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই জিনিসটা আমরা অনেকগুলো পরিচয় পাইলাম। একটা পরিচয় হচ্ছে স্পর্শকের ঢাল। এটা যদি আমরা শুধু গ্রাফিক্যালি চিন্তা করি, ম্যাথমেটিক্স দিয়ে চিন্তা করি, এটা হচ্ছে গ্রাফিক্যালি y = f(x) ফাংশনের উপরিস্থিত কোন একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। ঠিক ইলাবোরেটলি যদি বলি, এটাকে আমরা বলবো x এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। আরো সংক্ষিপ্ত আকারে বললে বলবো তাৎক্ষণিক পরিবর্তন। তাৎক্ষণিক পরিবর্তন। কি ক্লিয়ার? আর এগুলো যখন আমাকে বলবে x টাইম নির্দেশ করে, ওয়াইটা হচ্ছে সরণের পরিবর্তন নির্দেশ করে, তখন এটাকে আমরা বলবো সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে বলা হয় তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগের সংজ্ঞা দিয়ে দিলাম আমি তোমাদেরকে। কি ক্লিয়ার? ক্যালকুলাসে এই যে জিনিসটা, এই নোটেশনটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসে এই জিনিসটাকে বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। ওয়াই বা এফ অফ এক্স, ওয়াই মানে তো এফ অফ এক্স, ওকে? এবং এটাকে সংক্ষেপে লেখা হয় এইভাবে, দেখো অনেক গল্প করেই কিন্তু বলতেছি। তাহলে লিমিটিং ভ্যালু del x tends to 0 del y by del x, এইটাকে সংক্ষেপে লেখা হয় x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এটাকে সংক্ষেপে লেখা হয় এই অপারেটর দিয়ে ddx of y, ddx of y। তাহলে ddx of y মানে আসলে এই জিনিস। তাহলে আমরা যে ddx of y নির্ণয় করি বা dt of s নির্ণয় করি, ঠিক কিনা,
তাহলে ডিডিএক্স অফ ওয়াই মানে বুঝাবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের উপরিস্থিত কোন একটি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, অথবা আমরা বলবো যে এক্স এর পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অথবা বলবো এটা তাৎক্ষণিক পরিবর্তনের হার। কি ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাদেরকে এখন সংক্ষেপে বলি যে লিমিটিং ভ্যালু ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি, তাহলে ক্যালকুলাসের ভাষায় এটাকে লিখব সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হার বা সময়ের সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন, এবং এটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ ভি, ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস, ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস। তোমরা হয়তো ফিজিক্স পড়তে গিয়ে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এখন, রাইট? এখন যদি আমি বলি লিমিটিং ভ্যালু ডেল টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি, হোয়াট ইজ দিস? এটার বাংলা কি বলবো? এটাকে আমরা বলবো সময়ের পরিবর্তন শূন্যের সন্নিকটবর্তী হলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, এইটাকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। এটাকে বলা হয় তাৎক্ষণিক, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। আর যখন সময়ের পরিবর্তনটা টেন্ডস টু 0, এটাকে শুধু ত্বরণ বলা যাবে না, এটাকে বলতে হবে তাৎক্ষণিক ত্বরণ, কোন এক মুহূর্তের ত্বরণ। অর্থাৎ দিস ইকুয়াল টু সংক্ষেপে লিখতে হয় ডি ডিটি অফ ভি, এবং এটাকে ত্বরণ এ দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। কি ক্লিয়ার ভাইজান? বলো তোমরা বুঝতে পারছো কিনা? কি ক্লিয়ার? হয়েছে? কি ক্লিয়ার? কোনো কিছু বুঝতে সমস্যা আছে? তাহলে আমরা তাৎক্ষণিক বেগ বুঝলাম, তাৎক্ষণিক ত্বরণ বুঝলাম। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই জিনিসটার পরিচয় আবারও লিখব। হ্যাঁ, তাহলে এখন থেকে আমরা ডিডিএক্স অফ ওয়াই চোখের সামনে আসলে এটাকে পড়তে হবে ডিডিএক্স অফ ওয়াই, অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিডিএক্স অফ ওয়াই পাওয়া যায়, রাইট? তাহলে এইটার ইলাবোরেট ফর্ম কি? এটার ইলাবোরেট ফর্ম হচ্ছে লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ও ওয়াই বাই ডেল এক্স। ওকে, এবং এই জিনিসটার বাংলা কতগুলো হতে পারে? এই জিনিসটার বাংলা কয়েকটা হতে পারে, আমি তোমাদেরকে বারবার বলছি। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের উপরিস্থিত, ম্যাথমেটিক্যালি এটা বলা হয়, ম্যাথমেটিক্সের ভাষা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের উপরিস্থিত কোনো এক বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। সবসময় এটা চিন্তা করো, স্পর্শকের ঢাল। কি ক্লিয়ার? এখনো সবাই জান। এই জিনিসটাকে যদি আমরা একটু ইলাবোরেটলি আরেকটু চিন্তা করি, লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই কে আমি লিখলাম জোর করে ওয়াই প্লাস ডেল ওয়াই, কিন্তু এখানে কি ছিল? তাহলে এখানে কি অতিরিক্ত লিখেছি? তাহলে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, রাইট? এখন আসো ভাইজান, এই যে দেখো ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে এটা মানে কিন্তু ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই এখানে ব্র্যাকেট দিয়ে লিখলেও হয়। ওকে, এখন চিত্রের দিকে তাকিয়ে দেখো, আমি চিত্রে কি করেছিলাম? কইরে ভাই চিত্র, ওরে বাপরে, এই যে এখানে ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স, আর ওয়াই প্লাস ডেল ওয়াই, এখানে লক্ষ্য করে দেখো তো, তোমরাই বলো যে এখানে ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই এটা মানে কি? এটা মানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এইটা দিস ইজ ওয়াই প্লাস ডেল ওয়াই। আর হোয়াট ইজ ওয়াই? ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স। কি ক্লিয়ার? তাহলে ভাইজান এবং বোনজানেরা, তাহলে আমরা এখানে লিখতে পারি সর্বসাকুল্যে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু ডেল এক্স টেন্ডস টু 0 ওয়াই প্লাস ডেল ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, অর্থাৎ মূল বিন্দু হতে এক্স প্লাস ডেল এক্স দূরত্বে ফাংশনটির মান।
মূল বিন্দু হতে এক্স প্লাস ডেল এক্স দূরত্বে ফাংশনটির মান, মাইনাস হোয়াট ইজ ওয়াই, এফ অফ এক্স, অর্থাৎ মূল বিন্দু হতে এক্স দূরত্বে ফাংশনটির মান। কি ক্লিয়ার? ডিভাইডেড বাই ডেল এক্স। কি ক্লিয়ার? আমি বাম পাশে ওয়াই এর মান বসিয়ে দিলাম, তাহলে ডিডিএক্স অফ হোয়াট ইজ ওয়াই, ওয়াই মানে এফ অফ এক্স, ওয়াই মানে তো এফ অফ এক্স ধরা ছিল আমাদের, মনে আছে? তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে এই জিনিস। আমরা এই ডেল এক্সটাকে কি বলতেছি? ডেল এক্স এর পরিচয় কি ছিল? ডেল এক্স এর পরিচয় ছিল হচ্ছে এক্স এর পরিবর্তন, এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, এক্স এর ক্ষুদ্র পরিবর্তন। এই জিনিসটাকে আমরা রিপ্লেস করে এখন এইচ লিখবো, এখন থেকে এইচ লিখবো। এইচ মানে এক্স এর পরিবর্তন, এইচ মানে, সো দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। তাহলে এইচ মানে এই জিনিসটা লিখতে অনেকগুলো কলমের কালি খরচ হয়, সময় ব্যয় হয়, ওই জন্য একটা অক্ষর দিয়ে প্রকাশ করলাম। কি ক্লিয়ার? তাহলে এইচ টেন্ডস টু 0, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে অতএব ডিডিএক্স অফ এফ অফ এক্স, অর্থাৎ যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন, এখন থেকে আমরা পড়বো যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু এই জিনিস। এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশনের নির্ণয়ের মূল সূত্র। যে কোনো ফাংশনের, পৃথিবীর যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন এইটা দিয়ে করা যায়। এই যে তার মানে কি ডিফারেন্সিয়েশন ওয়ান কাইন্ড অফ লিমিট। তাহলে লিমিট যদি আমরা না পারি ডিফারেন্সিয়েশন পারবো না। তাহলে লিমিটে যারা ফাঁকি দিয়ে এসছো তারা ডিফারেন্সিয়েশনে ঝাঁকি দিতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, এইটা দিয়ে আমি অঙ্ক করাইছি, কারণ এগুলো দিয়ে আমি এখন ডিফারেন্সিয়েশনের অঙ্ক যখনই করতে যাবো আর বলবো এই অঙ্কটা তো আমি আগে করাইছি, এই জন্য। তার লিমিট জানতে হবে তো আমাকে। কি হলো? বুঝলাম না। কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে হচ্ছে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো ফোটায় ফোটায়। ঠিক আছে? হয়েছে? তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইজান? কানিস ফাতেমা মিমোশি, ওকে, সুদীপ্ত সরকার তন্ময়, ভেরি গুড। তাহলে এই জিনিসটা মানেই হচ্ছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য এফ অফ এক্স এর পরিবর্তনের হার। এটাই তো বোঝা যাচ্ছে। এই যে এইচ তো হচ্ছে এক্স এর পরিবর্তন, এই এক্স এর পরিবর্তন টেন্ডস টু 0 হলে তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে মূল বিন্দুতে এক্স প্লাস এইচ দূরত্বে ফাংশনটির মান, আর এটা মানে এক্স দূরত্বে ফাংশনটির মান। তার মানে কি এটা পরিবর্তন হলো, কোটির পরিবর্তন হলো। তাহলে একক পরিবর্তনে তার পরিবর্তনের হার, সেটা কি আমরা বলবো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বা এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। কি ক্লিয়ার ভাইজান? ওকে, কি ক্লিয়ার? ওকে, মোটামুটি ক্লিয়ার হয়েছে সবার। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল সূত্র এফ অফ এক্স ফাংশনের। এখানে এই জিনিসটাকে আমরা বাংলা ভাষায় লিখে রাখবো যে এফ অফ এক্স, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের, এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশনের মূল সূত্র, ডিফারেন্সিয়েশনের মূল সূত্র, ডিফারেন্সিয়েশনের মূল সূত্র। ওকে, বা মূল নিয়ম। তার মানে কোন একটা ফাংশন, আমি তো এখানে এফ অফ এক্স দিয়ে করেছি, এফ অফ টি দিয়ে আসতে পারে, নো প্রবলেম। তখন আমরা কি করব, যদি সেটা টি এর ফাংশন হয় তাহলে ডিডিটি অফ এফ অফ টি লিখবো। যদি আমার এক্স এর ফাংশন না হয়ে টি এর ফাংশন হয় তখন এটাকে বলবো ডিডিটি অফ টি এর সাপেক্ষে এফ অফ টি এর ডিফারেন্সিয়েশন। এটাকে তখন আমরা লিখবো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 থাকবে, কিন্তু এইচটা এখানে টি এর পরিবর্তন বোঝাবে, এখানে এইচটা বোঝাইছিল এক্স এর পরিবর্তন, তাহলে এখানে এইচটা বোঝাবে টি এর পরিবর্তন। তাহলে এখানে হবে এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি ডিভাইডেড বাই এইচ। আমার কথা কি বুঝতে পারছো? যদি ফাংশনটা আমার টি এর আকারে দেওয়া থাকে। কি ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা আমরা বুঝে গেলাম যেটা মূল সূত্র। তাহলে মূল নিয়মে কোনো কিছু ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হলে
আমরা সর্বপ্রথম এই সূত্রটাকে ফলো করব, রাইট? তাহলে আমরা এক্স এর একটা ফাংশনকে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে গেলে যে স্টেপগুলো তোমাকে অবলম্বন করতে হবে সেটা আগে দেখো। তাহলে 1 নম্বর স্টেপ, স্টেপ 1। স্টেপ 1টা হচ্ছে প্রদত্ত ফাংশনটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। যে ধরে নাও তোমাকে বলল মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অন্তরক সহগ নির্ণয় করো বা ডিফারেন্সিয়েশন নির্ণয় করো, এর বাংলা হচ্ছে অন্তরক সহগ, ঠিক আছে? এবং প্রসেসটাকে বলা হয় অন্তরীকরণ। যে প্রসেসের মাধ্যমে এটা করা হয় এটাকে বলা হয় অন্তরীকরণ। আর যেটা পাওয়া যায়, ঠিক আছে, মনে করো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এই 2x কে বলা হয় এক্স স্কোয়ারের অন্তরক সহগ। আর গোটা প্রসিডিউরটা হচ্ছে অন্তরীকরণ, পুরা মেথডটা, পুরা মানে ম্যাথোলজিটা আর কি, এটা হচ্ছে তোমার অন্তরীকরণ, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে প্রথমত প্রদত্ত ফাংশনটাকে, তাহলে 1 নম্বর স্টেপ, প্রদত্ত ফাংশনকে এফ অফ এক্স ধরতে হবে। এখন এফ অফ এক্স ধরবা নাকি এফ অফ টি ধরবা এটা কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি না, এফ অফ এক্স ধরতে হবে। যদি টি এর ফাংশন থাকে তাহলে এফ অফ টি ধরবো, যদি জেড এর ফাংশন থাকে এফ অফ জেড ধরবো, যেটার যে চলকের ফাংশন থাকবে সেটা ধরতে হবে। স্টেপ 2, 2 নম্বর স্টেপ, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে, কারণ আমার মূল নিয়মে এই জিনিসগুলো লাগে, তাহলে এইটা নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। 4 নম্বর না 3 নম্বর, মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মূল নিয়মের সূত্র অর্থাৎ ddx of f of x equal to limiting value h tends to 0 f of x plus h minus f of x divided by h সূত্রটি ব্যবহার করতে হবে। বাস এই কাজটুকুই হচ্ছে মূল নিয়মে যে কোনো ফাংশনের, পৃথিবীর যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন মূল নিয়মে এইভাবে করা যায় যদি সে লিমিট পারে। অর্থাৎ এই মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে হলে সে যেন লিমিটের কোনো কিছু গ্যাপ না দিয়ে থাকে। লিমিট যদি ফাঁকি দেয় তাহলে এখানে কি দেওয়া যাবে না, ঝাঁকি দেওয়া যাবে না। ক্লিয়ার? এবারে আমরা শুরু করব আজকের পড়ালেখা। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? ক্লিয়ার? মাহফুজুর রহমান ভাই, আগে একটা স্যার করিয়েছিল, এত ক্লিয়ার ছিলাম না। ক্লিয়ার হবা কি করে? শুধু সূত্র লিখে শুধু ওই মানে ডিফারেন্সিয়েশনের প্রমাণ করে দিল আর হয়ে গেল? এগুলোর ফিলিংস আছে যে আসলে কি জিনিস বোঝায় এগুলো। কি হয়েছে ভাইজান? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে, ক্লিয়ার। এবার আমরা একটা একটা করে শুরু করি। হ্যাঁ, তাহলে লিখো, যারা লিমিট চ্যাপ্টার করেনি তাদের জন্য এই চ্যাপ্টার না, তারা ঘুমাতে চলে যাও। প্রথম প্রশ্ন একবারে বেসিক থেকে বলি। মূল নিয়মে ধ্রুব সংখ্যা সি এর মূল নিয়মে এক্স এর সাপেক্ষে, হ্যাঁ এটা বলতে হতো কিন্তু, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে ধ্রুব সংখ্যা সি এর অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক নির্ণয় করো বা অন্তরক সহগ বলা হয়। অন্তরক সহগ নির্ণয় করো, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা অন্তরক সহগ নির্ণয় করো। ওকে, তাহলে আমরা স্টেপ অনুযায়ী যদি আগাই, প্রথম স্টেপ, প্রদত্ত ফাংশনটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? এক্স এর সাপেক্ষে। তাহলে এফ অফ এক্স ধরতে হবে। তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সি। ওকে, অতএব এফ অফ এক্স প্লাস এই সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপ। এখন বলো
আমরা ফাংশনের কনসেপ্ট অনুসারে জানি এখানে এক্স এর স্থলে বসাইছি এক্স প্লাস এইচ, ডান পাশে কি এক্স আছে, তাহলে ওখানে কোনো পরিবর্তন হবে না, এটা ধ্রুব ফাংশনই থেকে যাবে। এখানে যদি এক্স থাকতো তাহলে এখানে এক্স প্লাস এইচ বসাতাম, যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার বসাতাম, তাহলে এফ অফ এক্স পাইছি, এফ অফ এক্স প্লাস এইচ পাইছি। এবারে লিখবা মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই ডিডেক্স অফ এফ অফ এক্স। একবার মূল সূত্রটা লিখে নিবা, ডিডেক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। কি ক্লিয়ার? এটা হচ্ছে মূল সূত্র। এবার আমরা মানগুলো বসাবো, সব মান আছে দেখো, এখানে এফ অফ এক্স আছে, এফ অফ এক্স প্লাস এইচ আছে, সব আছে। সো দিস ইকুয়াল টু, তাহলে বা ডিডেক্স অফ এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে সি, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কত সি মাইনাস এফ অফ এক্স কত সি ডিভাইড বাই এইচ। কি ক্লিয়ার? চোখ বন্ধ করে এখানে দেখাই যাচ্ছে সি মাইনাস সি মানে কত হয় 0, তাহলে এটাও হবে 0, অর্থাৎ ডিডেক্স অফ সি ইকুয়াল টু 0। তাহলে আমরা শিখে ফেললাম ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। কি ক্লিয়ার? ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। আমি যদি এটা গ্রাফিক্যালি তোমাদেরকে একটু বলি, গ্রাফিক্যালি মানে হচ্ছে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু সি ধরেছিলাম, রাইট? এফ অফ এক্স মানে তো ওয়াই, তাই কি না? তাহলে ওয়াই ইকুয়াল টু সি, এই ওয়াই ইকুয়াল টু সি এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। তাহলে আমি যদি বলি তোমাদেরকে ওয়াই ইকুয়াল টু সি এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করি মানে কি, তাৎক্ষণিক পরিবর্তন বের করি, রাইট? অর্থাৎ এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, রাইট? এখন বলো এটার উচ্চতা তো সি, রাইট? এবার বলো এখানে উচ্চতা কত, এখানে উচ্চতা কত, এখানে উচ্চতা কত, এখানে উচ্চতা কত, তাহলে এই সব উচ্চতা সি। তাহলে এক্স এর পরিবর্তন করতেছ, বাট উচ্চতার কোনো পরিবর্তন হয় না, উচ্চতার পরিবর্তন 0। এই জন্য এক্স এর সাপেক্ষে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার পরিবর্তনের হার হয় 0, ঠিক না? আমরা তো পরিবর্তনের হার বলতেছি এটা। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার কোটি কখনো চেঞ্জ হয় না, কিন্তু এক্স এর মান পরিবর্তন করতে থাকবা, কিন্তু ওয়াই এর মান কখনো চেঞ্জ হয় না। তাহলে ওয়াই এর পরিবর্তন 0, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন এখানে 0। কি ক্লিয়ার? সেটাই আমি বলতেছি ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। তাহলে পৃথিবীর যে কোনো ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হবে। কি ক্লিয়ার ভাইজান? ওকে, ভেরি গুড। আবার যদি তুমি এইভাবে ফিলিংস নাও, এই সরল লেখার, মনে করো এটা একটা সরল লেখা, তো সরি এটা তো একটা সরল লেখা, তাহলে এই সরল লেখার উপরে একটা বিন্দু নাও, এই বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক টান, স্পর্শক টানলে তো এই সরল লেখাটাই হবে রে পাগলারা, এটা তো আর বক্ররেখা না। সরল লেখার উপরে স্পর্শক মানে সরল লেখাই। এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি। তাহলে tan 0 এর মান কত? 0। এই জন্য তো ঢাল 0। এই দিক দিয়েও বলা যায় যে তুমি এই সরল রেখাটা ঢাল চিন্তা করো, যে এক্স অক্ষের অথবা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল 0। এভাবে ফিলিংস নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার ঢাল 0 বলে ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন হয় 0। কি ক্লিয়ার? ওকে, এবার আসো আরেকটা অঙ্ক করবো। এবার তোমাদের কি এগুলো মনে আছে লিমিট চ্যাপ্টারের, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, অনেক দিন মেনি ইয়ার্স এগো এগুলো আমি পড়াইছিলাম তোমাদেরকে। x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a, এটা ইকুয়াল টু হতো তোমাদের n ইন্টু a টু দি পাওয়ার, এগুলো মনে আছে? এই জিনিসটা তো এখন ব্যবহার করবো আমি।
এখন একটা প্রশ্ন লেখো, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ, x টু দি পাওয়ার n এর অন্তরক নির্ণয় করো। তাহলে ওই যে শতলোকের এক কথা, পৃথিবীতে একটাই কনসেপ্ট যে প্রদত্ত ফাংশনটাকে আমরা এফ অফ এক্স ধরবো, সেকেন্ড স্টেপে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করব, মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করব, অঙ্ক কমপ্লিট। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, তাহলে লিখে বলা ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, অতএব এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এক্স প্লাস এইচ অল টু দি পাওয়ার এন। এই যে দেখো, এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাইছি, সুতরাং এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা অবস্থা? এখন মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই ডিডিএক্স অফ এফ অফ এক্স, মূল সূত্রটা লিখতে হবে, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বলো কিছু করেছি? কিচ্ছু করিনি, জাস্ট মূল সূত্রটা লিখেছি। এবারে মান বসাবো, সম্মানের সাথে লিমিট বের করা শিখবো, অঙ্ক হয়ে যাবে, ঠিক কিনা বলো? তাহলে অতএব ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, কারণ এফ অফ এক্স এর মান এক্স টু দি পাওয়ার এন, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এখানে এক্স প্লাস এইচ অল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। কি ক্লিয়ার? এটা তো নাকি মান বসাইছি শুধু। এখন এটার লিমিট যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ততটা তাড়াতাড়ি হবে, ঠিক না? কারণ যে যত সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে তার উপস্থাপনা তত ভালো লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে একটা জিনিস দেখাইছিলাম, এটার উপরে পাওয়ার এন, এটার উপরে পাওয়ার এন, তখন এক্স টেন্ডস টু এটা ছিল, রাইট? দুটার উপরে পাওয়ার এন আছে, আর নিচে এই দুটার উপরে পাওয়ার 1, ওকে? অর্থাৎ এই প্রথম পদের উপরে পাওয়ার এন মাইনাস দ্বিতীয় পদের উপরে পাওয়ার এন, এবং লিমিটটা আছে দেখো, প্রথম পদ টেন্ডস টু দ্বিতীয় পদ, কথাতে এইটা। আমি এই কনসেপ্ট দিয়ে ওই লিমিটটা করব। দেখো মাথায় জুস থাকলে কি না করা যায়। দিস ইকুয়াল টু, তাহলে প্রথম পদ এখানে কত? তাহলে লিমিটিং ভ্যালু এক্স প্লাস এইচ টেন্ডস টু এক্স, উভয় পক্ষে আমি এক্স যোগ করলাম, এখানে এইচ টেন্ডস টু 0 ছিল, উভয় পক্ষে যদি এক্স যোগ করি আমি, তাহলে এক্স প্লাস এইচ টেন্ডস টু এক্স। উপরে থাকলো তোমার এক্স প্লাস এইচ অল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, এই এইচ কে আমি জোর করে লিখবো এক্স প্লাস এইচ মাইনাস এক্স, কারণ বাপের ক্ষমতা নাই এখানে ভুল ধরা। এই এক্স আর এক্স কাটি যায়, তাহলে তো এইচই থাকে। আমাদের ওই সেই আদর্শ পুরুষ যেটার কথা মনে আছে, যে লিমিটিং ভ্যালু যেটা টেন্ডস টু এ থাকবে, উপরে সেই দুটারই বিয়োগফল থাকবে, নিচেও সেই দুটার বিয়োগফল থাকবে, কিন্তু উপরের পাওয়ার দুটা হবে এন। তো এখানে তো তাই আছে রে পাগলা, বলো এইটা টেন্ডস টু এক্স আছে, রাইট? দেখো এক্স টেন্ডস টু এ আছে, এই দুটারই বিয়োগ আছে, এই দুটারই বিয়োগ আছে কিনা? এই দুটারই বিয়োগ আছে কিনা? প্রথমটার উপরে পাওয়ার এন, দ্বিতীয়টার উপরে পাওয়ার এন, তো এইটার অ্যান্সার যদি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়, তাহলে এইটার অ্যান্সার কেন এই পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে? এটা কেন হবে না, এটা আমাকে বুঝাও। ওইটার সাথে এটার পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। কি ক্লিয়ার? তাহলে অতএব ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তোমাদের বইয়ে কিভাবে আছে আমি জানি না,
আমি আমার ফিলিংস দিয়ে করালাম, মাথায় জুস থাকতে হবে। ddx of x to the power n equal to n into x to the power n minus 1, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। ডান পাশে শুধু এই নোটটা লিখে দেবা, হেজেতু লিমিটিং ভ্যালু x tends to a x to the power n minus a to the power n divided by x minus a equal to n into a to the power n minus 1। জাস্ট এই সূত্রটা লিখে দেবা শুধু, আর কিচ্ছু লিখবে না। কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি বুঝতে পেরেছো? কি ক্লিয়ার? কোন সমস্যা? ওকে ভাই, লাস্ট লাইনটা আবার, লাস্ট লাইনটা মানে এইটার সাথে একটু তুলনা করবা ভাইজান। তোমরা এখানে দেখবা, এটা মনে করো এটা হচ্ছে মনে করো হচ্ছে যা ইচ্ছা তাই, তাহলে x টেন্ডস টু সামথিং, যেটা টেন্ডস টু সামথিং আছে এই দুটারই বিয়োগ উপরেও আছে নিচেও আছে, পার্থক্য উপরে পাওয়ার দুটা অভিন্ন, নিচের পাওয়ার দুটা 1। এখানে আমি এভাবে বানিয়ে নিয়েছি অঙ্কটাকে যে ওই সূত্রে ফেলবো, তাই যে এখানে h টেন্ডস টু ছিল, এখানে x প্লাস h নিয়েছি, কারণ এটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা টু দি পাওয়ার n আছে, এটা টু দি পাওয়ার n আছে, তাহলে এটা টেন্ডস টু এটা হতে হবে, এই জন্য তাহলে এটা টেন্ডস টু x হতে হবে, তাহলে এটা টেন্ডস টু x লিখে ফেলেছি। বলবা এখান থেকে এটা কেন লিখলেন? কারণ এটা তো একটা ইকুয়েশন বোঝায়, আমি বলেছি h টেন্ডস টু 0 মানে মোটামুটি h ইকুয়াল টু 0, উভয় পক্ষে x যোগ করে নিয়েছি, তাহলে x প্লাস h টেন্ডস টু x। নিচের h না লিখে আমার, যেহেতু আমরা জানি আদর্শ পুরুষে উপরে যে দুটা জিনিস বিয়োগ আকারে আছে, নিচে সেই দুটা জিনিস বিয়োগ আকারে থাকবে, বাট পাওয়ার হবে 1। তাহলে এই দুটা জিনিস বিয়োগ আকারে আছে, x প্লাস h মাইনাস x, তাহলে এটাকে x প্লাস h মাইনাস x। আবার মনে করে না যে এখানে ভুল হয়েছে, এখানে সাপও মরেছে, লাঠিও ভাঙিয়েছে। দেখো x আর x কাটা যায়, এখানে h থাকে, লাভ কি হয়েছে? আমার একটা আদর্শ পুরুষের মতো আচরণ শুরু করে দিয়েছে এটা, ঠিক কিনা? তাহলে এটার অ্যান্সার কি হয়েছে? এই যে মাইনাসের পরে যে অংশটা আছে এর পাওয়ারটা সহগ হয়েছে, এটারই একটা পাওয়ার কমে গেছে, তাহলে মাইনাসের পরে কে আছে? x টু দি পাওয়ার n, তাহলে ওটারই পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এবার ক্লিয়ার কিনা বলো? কি ক্লিয়ার ভাইজান? কি কোনো সমস্যা আছে? আটকে গেছে নাকি? না না, আটকে যায়নি, হয়েছে। তাহলে আমরা এখনো কিন্তু ক্লাস শুরু করিনি, এটা তো বুঝতে পারছো, কারণ আমরা তো কেবল শিখলাম আসলে ডিফারেন্সিয়েশন কিভাবে করা যায়, আসল ক্লাসগুলো তো এখন শুরুই হয়নি এখনো, এগুলো তো সিম্পল। তাহলে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন আজকে আমাদের কাছে উন্মোচিত হয়ে গেল, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কি ক্লিয়ার? ওকে, এবার আসো ভাইজান, তাহলে আমরা x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ বের করলাম, এটাকে সূত্র হিসেবে ব্যবহার করব যে কোনো জায়গায়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো আমরা মূল নিয়মে, এবারে লেখো মূল নিয়মে x এর সাপেক্ষে কয়েকটা অঙ্ক লিখতেছি। x এর সাপেক্ষে আমরা এখন করব হচ্ছে e টু দি পাওয়ার mx এর অন্তরক সহগ, 2 নম্বরে করব হচ্ছে a টু দি পাওয়ার x এর অন্তরক সহগ, 3 নম্বরে করব হচ্ছে ln x এর অন্তরক সহগ, 4 নম্বরে করব হচ্ছে log x টু দি বেস এর অন্তরক সহগ। এই কটা আগে করে নিই। ওকে, তাহলে e টু দি পাওয়ার mx এর অন্তরক সহগ মূল নিয়মে করব, a টু দি পাওয়ার x এর করব, ln x এর করব, log x টু দি বেস এরটা করব। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, এই চারটা করার পর আমরা করব ট্রাইগোনোমেট্রিক ফাংশনের অন্তরক সহগ। ওকে, আজকের ক্লাস আমাদের শুরু হতে আরো দেরি আছে, আমরা e টু দি পাওয়ার mx টা আগে করে নিই। একটাই কনসেপ্ট, ধরি f অফ x এটা ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। ওকে, অতএব f অফ x প্লাস h বের করতে হবে, মূল নিয়মের সংজ্ঞানুসারে আমরা দেখেছি এটা লাগে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে গিয়ে। তাহলে x এর জায়গায় x প্লাস h বসাইছি, তাহলে এখানে x এর জায়গায়
এক্স প্লাস এইচ বসাও, এক্স এর স্থলে এক্স প্লাস এইচ, এটাকে গুণ করে নাও, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ। কি ক্লিয়ার? এটাকে যদি সূচক দিয়ে ভাঙিয়ে লিখো তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। ওকে, সূচকের নিয়ম অনুসারে লিখলাম মোস্তাক। তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, আর এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। কি ক্লিয়ার? অতএব মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই dx of f of x equal to limiting value h tends to 0 f of x plus h minus f of x divided by h। কিছু করেছে মোস্তাক? জাস্ট মূল সূত্রটা, ওই যে পৃথিবীতে একটাই সূত্র আছে মূল নিয়মের সংজ্ঞা। এখন মানগুলো বসিয়ে দেব সম্মানের সাথে। তাহলে অতএব dx of f of x এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x প্লাস h এর মান কত মোস্তাক? e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh মাইনাস f of x এর মান কত? e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই কত? h। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই লিমিটটা যে পারবে সে অঙ্ক পারবে, আর লিমিট যে পারে না সে চলে যাবে। তাহলে অতএব dx অফ f of x এর মানে হচ্ছে e টু দি পাওয়ার, ও এখানেই বসাতে হতো গো মানটা, সরি। যখন f of x এর f of x মানে ফাংশনগুলোকে যখন তোমরা তোমার প্রদত্ত ফাংশন দ্বারা রিপ্লেস করবা তখনই বসাতে হবে। তাহলে e টু দি পাওয়ার mx, তাহলে e টু দি পাওয়ার mx এটা ইকুয়াল টু, এখান থেকে e টু দি পাওয়ার mx কি করা যায়? কমন নেওয়া যায়। এবং আমি যদি বলি e টু দি পাওয়ার mx এখানে ধ্রুবক, এই লিমিটের সাপেক্ষে, এটা মানবা না? মানতেই হবে, কারণ আমার পুরা ফাংশনটা h এর উপর নির্ভরশীল। তাহলে e টু দি পাওয়ার mx টা হচ্ছে h এর সাপেক্ষে ধ্রুবক। তাহলে ধ্রুবকটা বাইরে নিয়ে চলে আসো। তাহলে e টু দি পাওয়ার mx কে বাইরে নিয়ে চলে আসলাম, থাকলো লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, উপরে কি থাকলো? e টু দি পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই, ভাইয়ের আমার আমি মাত্র 2-3 দিন আগেই এই এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট মান বের করা শিখাইছিলাম। এই এর উপরে পাওয়ার যত থাকবে নিচে যদি তত থাকে অর্থাৎ mh থাকে, কিন্তু নিচে তো mh ছিল না, তাহলে এখানে একটা m গুণ করতে হবে, এবং সেটাই যদি টেন্ডস টু 0 হয় তাহলে এইটুকুর মান 1 লেখা যায়। এই সূত্র আমি শেখাইনি? হ্যাঁ বলো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x, সেটা থাকলে লেখা যায় 1। সুতরাং এটার মান 1 থাকলো তোমার e টু দি পাওয়ার mx ইন্টু m। এখানে সাইডে শুধু নোট দিয়ে দেবা, যেহেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এইটা ইকুয়াল টু 1। কি ক্লিয়ার? এই সূত্রকে আদর্শ মেনে, এই আদর্শ পুরুষকে অনুসরণ করে আমরা এইটা মান লিখেছি 1। কি করেছি? এখানে যেটা টেন্ডস টু 0 থাকে ই টু দি পাওয়ার তত থাকে মাইনাস 1 থাকতে হয়, ডিভাইডেড বাই নিচে ই এর পাওয়ারটা থাকতে হয়, তবে আমরা সেটা 1 লিখতে পারি, সেটাই তো আমি লিখেছি। অতএব আমরা সর্বসাকল্যে বলতে পারি dx অফ ই টু দি পাওয়ার mx এইটা ইকুয়াল টু m ইন্টু ই টু দি পাওয়ার mx, m ইন্টু ই টু দি পাওয়ার mx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে পরীক্ষায় ই টু দি পাওয়ার mx না দিয়ে যদি বলি ই টু দি পাওয়ার 3x এর অন্তরক সহগ বের করো, পারবা না? তাহলে ই টু দি পাওয়ার 5x এর অন্তরক সহগ বের করো, পারবা না? আমি যদি বলি ই টু দি পাওয়ার x এর অন্তরক সহগ বের করো, পারবা না? এখন বলো তো, তাহলে এটার অন্তরক সহগ কি হবে? dx অফ ই টু দি পাওয়ার x ইকুয়াল টু, এখানে m এর মান কত লেখার দরকার নাই, তাহলে ই টু দি পাওয়ার x। এই পৃথিবীতে একটাই ফাংশন আছে যা ডিফারেন্সিয়েশন করলে ওটাই হয়,
ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর কোনো ফাংশন নাই পৃথিবীতে। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এর মানে কি জানো, স্যারদেরকে আরো ক্লিয়ারলি বোঝাতে পারবা যে স্যার ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে একবার করে আপনি স্পর্শক আঁকবেন, সেই স্পর্শকগুলোর ঢাল নির্ণয় করবেন, সেই ঢালগুলো আবার গ্রাফে প্লট করবেন, দেখবেন ওই ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফই আসবে। ঠিক আছে, এটা মানে কি, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, সেই ঢালগুলো নিলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স এরই গ্রাফ পাওয়া যাবে, কোনো পরিবর্তন হবে না। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার? কি হয়েছে? ক্লিয়ার? এম ইন্টু ই টু দি পাওয়ার এম এর সবাই দিয়েছিল, ইতিমধ্যে 13 জন পালাইছে, পালাগা, সেটা তাদের বিষয়। ক্লিয়ার কিনা বলো? কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার ভাইজান? তোমরা একটা জিনিস দেখো, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ আসলে এরকম হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ হয়, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বা এফ অফ এক্স। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ মোটামুটি এরকম। ওকে, এর প্রত্যেকটা পয়েন্টে যদি তুমি ঢাল বের করো, প্রত্যেকটা পয়েন্টে ঢাল বের করবা, তাহলে এটাকে, এই গ্রাফকে ডিফারেন্সিয়েশন করলে, এর ডিফারেন্সিয়েশন করা মানে এদিকে নিবা এক্স এর মান আর এইদিকে নিবা ঢালের মান, এদিকে নিবা ঢালের মান। ওকে, ডিফারেন্সিয়েশন গ্রাফ মানে হচ্ছে এই বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে আমরা, যেমন দেখো এখানে যখন এক্স এর মান 0, এখানে যখন এক্স এর মান 0, তখন এখানে ঢাল কত হবে? ঢাল মানে আমরা তো জানি যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি, এটা যে কোনো বিন্দুতে ঢাল, তাই কিনা? এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কিনা, এটা তো আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন বলি যে এখানে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ঢাল, তখন এই ডান পাশে এক্স এর জায়গায় 0 বসাতে হয়, তাহলে ই টু দি পাওয়ার 0 কত? 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ই টু দি পাওয়ার এক্স গ্রাফের স্পর্শকের ঢাল হবে 1, তাহলে ঢালের মান কত? 1, তাহলে এখানে 1, ঢালের মান 1 পাইলাম। এরকম ভাবে এক্স এর মান বাড়াতে থাকবা, ঢালের মান এইভাবে 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 বাড়তে থাকবে, যেটাকে যোগ করলে আবারও তোমার ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ পাওয়া যায়। কি ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মানে ডিফারেন্সিয়েশন যে গ্রাফটা পাবা, সেটাও পাবা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? ও ভাইজান, মুস্তাক ভাই এমএমসি মুস্তাক ম্যাথ ক্লাব খোলার প্রস্তুতি নিচ্ছে মনে হয়, কেন রে ভাইজান? হ্যাঁ, যারা পালাচ্ছে তাদেরকে আটকানোর দরকার নাই। মনে রাখবা, জীবনে কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাকে চলে যেতে দিতে হয়। যদি সে ফিরে আসে, তখন তোমাকে মনে করতে হবে তোমার প্রতি তার এতটুকু হলেও ফিলিংস ছিল। আর যদি সে না আসে, তাহলে মনে করতে হবে তোমার জন্য সে কোনোদিনও ছিল না। এটাই কিন্তু কনসেপ্ট। হ্যাঁ, মনে করো শুধু এইটুকুই না, মনে করো তুমি তোমার সাথে তুমি একজনকে ভালোবাসো, এমনটাও হয়তো, ঠিক আছে? অনেক সময় আমি দেখি যে তাদের মধ্যে অনেক সময় ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ছেলেমেয়েরা অনেক হতাশায় ভোগে। আরে ভাই, কেন হতাশায় ভুগবা? ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যে চলে গেছে তাকে চলে যেতে দাও স্বাধীনভাবে। যদি সে তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝবা তোমার জন্যই সে ছিল। আর যদি সে ফিরে না আসে, মনে রাখবা তোমার জন্য সে 1 সেকেন্ডও ছিল না, তোমার সাথে প্রতারণা করার জন্য শুধু এসছে। ঠিক আছে? তার মানে কি, যে তোমার জীবন থেকে চলে যাবে তাকে সহজেই চলে যেতে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে, তাহলে মনে করবা তোমার জন্য সে ছিল এবং তাকে সাদরে গ্রহণ করো। কে ক্লিয়ার? ওকে ভাইজান, তাহলে
যারা চলে গেছে চলে যাবে, সমস্যা নাই, তাদের অঙ্কের প্রতি ভালোবাসা নাই, তার মানে অঙ্ক তাদেরকে মানে অঙ্ককে তারা কখনো ভালোবাসে, যদি ফিরে আসে তারা তাহলে মনে করবা তার না অ্যাকচুয়ালি একটু হলেও অঙ্কের জন্য তাদের ভালোবাসা আছে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার দেখো, এমনি তোমাদেরকে একটা ফিলিংস নিয়ে আসাই। মনে করো এফ অফ এক্স ফাংশন, একটু আগে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন শিখেছি, রাইট? এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো 2x, এমনি ধরলাম। আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করতে চাই y, এটা হ্যাঁ ddx অফ এফ অফ এক্স করতে চাই, তাহলে এটা মানে আমরা নিয়ম অনুসারে করব ddx অফ 2x, রাইট? ddx অফ 2x, 2টা তো ধ্রুবক, ধ্রুবকের উপরে এটার কোনো প্রভাব নাই, যেহেতু লিমিট প্রভাব ফেলে না ধ্রুবকের উপরে, তাহলে এখানে থাকলো ddx অফ x, রাইট? আমরা শিখেছি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, তাহলে 2 ইন্টু x এর পাওয়ার এখানে কত 1, তাহলে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, 1 মাইনাস 1 হবে নিয়ম অনুসারে। সো দিস ইকুয়াল টু 2 ইন্টু x টু দি পাওয়ার 0 মানে 2। তার মানে কি এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছি আমি এফ অফ এক্স ফাংশনের 2x, এই 2x এর যদি গ্রাফ অঙ্কন করি, এই গ্রাফের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল হবে সব সময় 2। ফিলিংস তো এটা আমরা কি বলেছি, এটা তো স্পর্শকের ঢাল। তো এখন দেখো ফিলিংসটা দেখো, লক্ষ্য করো ভাইজান, আমি হচ্ছে y ইকুয়াল টু 2x এর একটা গ্রাফ আঁকবো। তোমরা বলো y ইকুয়াল টু 2x কেমন সরলরেখার গ্রাফ? এটা মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ, যার ঢাল 2। এর ঢাল কত? 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা y ইকুয়াল টু 2x, তাহলে এর ঢাল কত? 2। এখন আসো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এর গ্রাফটা কেমন হবে? তাহলে এদিকে x আর এদিকে শুধু ঢাল লিখবো। এইদিকে কি লিখবো? ঢাল। মনে করো এখানে x এর মান 1, এখানে x এর মান 2, এখানে x এর মান 3, এখানে x এর মান 4 ইত্যাদি। তাহলে এখানে x এর মান 1, এখানে x এর মান 2, এখানে x এর মান 3, এখানে x এর মান 4, রাইট? এখানে কি হয়েছে? x এর মান বসিয়ে y এর মানগুলো বসিয়ে বসিয়ে গ্রাফ অঙ্কন করেছে। আর ডিফারেন্সিয়েশন গ্রাফে x অক্ষ বরাবর x এর মান নিতে হবে আর y অক্ষ বরাবর ঢালের মান নিতে হবে। কিসের মান নিতে হবে? ঢালের মান নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x এর মান যখন 1, তখন এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল মানে এই সরলরেখাটির ঢাল বোঝায়। এই সরলরেখার ঢাল কত? তার মানে x ইকুয়াল টু 1 বিন্দুতে সরলরেখাটার ঢাল 2, এর উচ্চতা মনে করো 2, ঢাল 2। কি ক্লিয়ার? এবারে বলো x ইকুয়াল টু 2 বিন্দুতে সরলরেখাটা উপরিস্থিত বিন্দু এটা, আর এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকো তুমি এই সরলরেখার, তাহলে এই সরলরেখাটাই পাওয়া যাবে কিনা বলো? এটা স্পর্শক, তাহলে এই স্পর্শকের ঢাল মানেই তো এই সরলরেখার ঢাল। তাহলে এর ঢাল কত? এই সরলরেখা, সাদা সরলরেখাটার ঢাল কত? 2। তাহলে 2 বিন্দুতেও ঢাল কত? 2। 3 বিন্দুতেও ঢাল কত হবে? 2। 4 বিন্দুতে ঢাল কি কত হবে? 2। এবার এগুলো যোগ করে দিলে এই সরলরেখাটা পাওয়া যায়, অর্থাৎ এই সরলরেখাটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। আমি ডিফারেন্সিয়েশন দ্বারা কি বুঝাইছি? ডিফারেন্সিয়েশন দ্বারা বুঝাইছি ওই বক্ররেখার বা ওই সরলরেখার বা ওই গ্রাফের উপরিস্থিত প্রত্যেকটা পয়েন্টে যদি স্পর্শক টানে, সেই স্পর্শকের ঢালগুলো নিলে যে গ্রাফ তৈরি করে। তাহলে y ইকুয়াল টু 2x এর গ্রাফ, এর ঢাল মানে এর ডিফারেন্সিয়েশন গ্রাফ হচ্ছে এইটা। এবং মজার বিষয় লক্ষ্য করে দেখো, এটা y ইকুয়াল টু 2x এর ডিফারেন্সিয়েশন কিন্তু 2। এই দেখো y ইকুয়াল টু, এটা তো y অক্ষরেখা, রাইট? y অক্ষরেখার বরাবর ঢাল নির্দেশ করা হয়েছে, তাহলে ঢাল কত? 2। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মনে করা জিনিসটা, তাহলে এখন যদি আমরা এটা x অক্ষ চিন্তা করি, এটা যদি এখন y অক্ষ চিন্তা করি, তাহলে এখানে y ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু 2 x অক্ষের সমান্তরাল সরলরেখা, সেটাই তো আমরা পাইছিলাম এখানে। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? তাহলে এন শিপাত, তুমি কি বুঝতে পারিস? তোমরা কি বুঝতে পারিস? ক্লিয়ার? অনেক কিছু হতে পারে। তোমরা কি
এটা বুঝতে পারিস? জারিন তাসনিম নাতাশা হতাশা নিয়ে বলছে, ভালোবাসা প্রেরণাময়, জীবন থেকে চলে গিয়ে ফিরে আসলে একসেপ্ট করব না। কেন করবা না? তাকে তো কষ্ট দেওয়ার দরকার নাই, ঠিক আছে ভাই? ইমোশনাল বানিয়ে দিলেন তো, আরে বাপরে। হয়েছে? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এবার আসো ভাইজান, তাহলে আমি এমনি ফিলিংস দিয়ে বলতে পারি যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স হয়। এই ফিলিংসটা যদি আমি এখন নিতে চাই, যারা শেষের দিকে চলে গেছে ওরা না বুঝুক, তোমরা যেহেতু প্রথম থেকে আসো, তাহলে ডিফারেন্সিয়েশন মানে কি বুঝাইছি? কোন একটা বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকগুলোর ঢাল, আমি ঢালের মানগুলো গ্রাফে প্লট করে করে যে গ্রাফ অঙ্কন করা যায় সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের গ্রাফ। তো তোমরা সাধারণত জানো যে দেখো y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ, y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এরকম। এরকম জানো কিনা বলো? রাইট? এটা মোটামুটি y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ, সাইন কার্ভ বলা হয় এটাকে, যদিও বা তোমাদের ত্রিকোণমিতি এখনো শেখায়নি। ওকে, এখন আসো আমি এটা ডিফারেন্সিয়েশন গ্রাফ আঁকবো। ডিফারেন্সিয়েশন গ্রাফ মানে হচ্ছে এই বরাবর এক্স এর মান আর এই বরাবর কিসের মান নেব? ঢালের মান নেব। রাইট? লক্ষ্য করো, আমি যখন এক্স এর মান যখন 0, তখন সেখানে একটা কি আঁকবো? সেখানে একটা স্পর্শক আঁকবো। আমাকে ঢাল নির্ণয় করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে স্পর্শক মানে এটা। তাহলে এটার নিজস্ব একটা ঢাল আছে নিশ্চয়ই, এটার তো একটা ঢাল আছে। এখানে যেহেতু কোণ আছে সুতরাং এটার একটা ঢাল আছে। তাহলে এক্স এর মান যখন 0, তখন এটা ঢালের মান আছে, ঢালের মান তো আর 0 না। রাইট? এবার আসো, এক্স এর মান যখন বাড়াচ্ছি আমি, তখন দেখো ঢালের পরিমাণ কিন্তু কমছে। এক্স এর মান যখন বাড়াচ্ছি ঢালের পরিমাণ কিন্তু কমছে। দেখো এটা একটু খাড়া ছিল, আস্তে 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 ঢালটা কমাচ্ছে কিনা বলো? হ্যাঁ, এই পয়েন্টে গিয়ে স্পর্শক হয়ে যায় এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ যখন π/2, এক্স এর মান যখন π/2, তখন সাইন এক্স এর মান হয় 1। 90 ডিগ্রিতে সাইন এক্স এর মান হয় 1। রাইট? কিন্তু আমার এখানে দেখো, তার মানে কি এক্স এর মান যত বাড়ে ঢালের মান আস্তে আস্তে কমে। তাহলে এই বরাবর ঢাল দেওয়া আছে, এই পয়েন্টে যদি ঢাল হয় এটা, তাহলে এক্স এর মান যত বাড়তেছে ঢালের মান কমতেছে, ঢালের মান কমতেছে, এভাবে কমতে 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 এক সময় কোথায় আসতেছে বলো? এক সময় 0-তে। কখন 0-তে? যখন এক্স এর মান π/2, তখন ঢাল কিন্তু 0। এই যে দেখো স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এটা এরকম ভাবে আসতেছে, আইসে এক সময় না এক সময় এরকম গ্রাফ অঙ্কন করবে। এটা হচ্ছে cos x এর গ্রাফ। এক্স এর মান যখন 0, তখন cos x এর মান হয় 1। এটা আসলে cos x এর গ্রাফ অঙ্কন হয়ে গেছে। এই যে দেখো sin x এর ডিফারেন্সিয়েশন cos x। ঠিক আছে? যে এক্স এর মান যখন 0, তখন ঢাল 1। এক্স এর মান আমি যদি 1 ধরি, এখানে 45, এখানে আসলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে মূল বিন্দুতে এই যে স্পর্শকটা। ভাইজান আমি আবার বলছি, তাহলে আমি যখন 0 বিন্দুতে স্পর্শক আঁকেছি, তখন এর ঢালুতা আস্তে আস্তে ডানের দিকে যখন গেছি, ঢালুতা কমতে 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 এরকম হয়ে গেছে কিনা বলো? 0 হয়ে গেছে না ঢাল? আগে ছিল এরকম ঢাল, তারপর আস্তে আস্তে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, ঢাল কমছে কিনা? এই যে দেখো 0 বিন্দু থেকে ডানের দিকে যাবা তো ঢাল কমতে 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 শূন্য হয়েছে। কি ক্লিয়ার কিনা বলো? আবার এই বিন্দুটা যখন অতিক্রম করবা তখন আবার ঢালের মান নেগেটিভ হতে থাকবে, কারণ এটা স্থূলকোণ তৈরি করে। এই যে দেখো নেগেটিভ দিকে এসছে ঢাল, এই যে আরো আসবা তুমি আরো নেগেটিভ হবে। তার মানে কি এই π/2 যখন অতিক্রম করবা, তুমি π/2 যখন অতিক্রম করবা ঢাল হচ্ছে নেগেটিভ, এই জন্য নেগেটিভ দিকে এসছে। কি ক্লিয়ার? এই পর্যন্ত নেগেটিভ আসবে, তারপর আবার ঢাল বাড়তে থাকবে, আবার ঢাল বাড়তে থাকবে। কি ক্লিয়ার? তার মানে দেখো এই জিনিসটার ডিফারেন্সিয়েশন এটা। তাহলে এটা যদি সাইন এক্স এর গ্রাফ হয়, এটা আসলে cos x এর গ্রাফ। তোমাদের ত্রিকোণমিতিতে এটা আছে, আমি এখনো করাইনি যেহেতু, এই জন্য দুঃখিত। কি ক্লিয়ার? তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x, এমনি গ্রাফ থেকে বলা যায়। এটা ফিলিংস নিয়ে বললাম আর কি। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? কি ক্লিয়ার? ও ভাইজান
কি ক্লিয়ার হয়েছে? তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। হাফ ক্লিয়ার। কে বলছে রে ভাই? আফরোজ মোস্তারি, কানের উপর দেবনি। তো আমরা মূল নিয়মে e টু দি পাওয়ার x এরটা করে দিয়েছি, তোমরা a টু দি পাওয়ার x এরটা করবা, ln x এরটা করবা, a টু দি পাওয়ার x করবা। ওকে, আগামীকালকে আমরা মূল নিয়মের আরো বেশ কয়েকটা প্রবলেম সলভ করে আমরা নতুনভাবে এই চ্যাপ্টারটা আবার শুরু করব। তাহলে আমরা এই চ্যাপ্টারটা আসলে শুরু করব, কালকেও হবে না, পরশুদিন থেকে শুরু করব। ঠিক আছে? আমাদের এখনো অনেক কিছু জানা বাকি আছে, সেগুলো জানে নিয়ে আগে তারপরে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব ইনশাল্লাহ। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।